আজকে আমরা এসএসসি আইসিটি অর্থাৎ সি প্রোগ্রামিং অধ্যায়ের সপ্তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে, অবশ্যই তোমরা পেজটিকে ফলো রাখবে। সো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। দেখো আজকে ক্লাসে মূলত আমরা একটি ধারা লিখে রেখেছি। দেখো 3 স্কয়ার প্লাস 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার ডট ডট n স্কয়ার, এই ধারাটার যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট করবো, অ্যালগরিদম করবো এবং সি প্রোগ্রাম করবো। এর আগের ক্লাসে আমরা সিম্পল একটা ধারা নিয়ে কাজ করছি, অর্থাৎ সেখানে স্কয়ার ছিল না, কিন্তু আজকের ধারাবিধা দেখো স্কয়ার আছে। তার মানে এখানে আমাদের একটু চেঞ্জ করতে হবে। অর্থাৎ আগের ক্লাসে আমরা সামের সূত্র লিখছিলাম কি, দেখো আমি একটু বিষয়টাকে আগে দেখাই নিচ্ছি। আগের ক্লাসে আমরা যেখানে সামের সূত্র লিখছিলাম সেখানে এরকম ছিল, অর্থাৎ বিষয়টা ছিল এরকম, সাম ইকুয়াল সাম প্লাস আই ছিল। কারণ সেখানে দেখো পদ সংখ্যা একটা করে পদ সংখ্যা ছিল, কিন্তু এখন দেখো প্রত্যেকটা পদের উপর স্কয়ার আছে। এই জন্য আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে আই এর সাথে আমাদের গুণ করতে হবে আবার একটা আই, কিন্তু আমরা এভাবে গুণ চিহ্নটা এভাবে দিব আমরা স্টার দিয়ে। অর্থাৎ সি প্রোগ্রামিং এর ভাষা আমাদের ডাইরেক্ট এভাবে ক্রস গুণ দিলে হবে না, আমরা এখানে গুণ চিহ্নটা এভাবে দেবো। এটা হচ্ছে আমাদের সামের সূত্রে এই পরিবর্তনটা আমাদের আনতে হবে। কেন আনছি বিষয়টা আমি আবার একটু করছি, কারণ এখানে আমাদের আগে ছিল শুধু পদ সংখ্যা ছিল, এবার হচ্ছে আমাদের পদের উপরে কি আছে, স্কয়ার আছে। তার মানে এখানে আই কয়বার গুণ হবে, দুইবার গুণ হবে। এরপরে ক্লাসে আমরা দেখাবো এর থেকে আবার ভিন্ন ওয়ে কিভাবে করতে হয়। অর্থাৎ যখন স্কয়ার এখানে 5 থাকবে বা 5 থাকবে প্রত্যেকটা, যখন 2 এর অধিক থাকবে তখন আমরা অন্য ওয়ে লিখবো, সেটা ডেফিনেটলি আমরা নেক্সট ক্লাস শিখবো। সো আমরা শুরুতেই আজকে ক্লাসে এখন আমরা দেখো ফ্লো চার্ট অঙ্কন করব। তো ধারার ক্ষেত্রে ফ্লো চার্টের যে প্যাটার্নটা অবশ্যই আমরা এর আগের ক্লাসে দেখিয়েছি বা অবশ্যই তোমরা দেখছো। সো আবার আমার সাথে আবার রিপিট করো, একই প্যাটার্ন, সেম প্যাটার্ন আমরা কাজ করবো। এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখো এই সি প্রোগ্রামের অধ্যায় অনেকেই শুরুতে খুব কঠিন মনে করে, কিন্তু এখানে 2 দিন কাজ করলে কিংবা 3-4 দিন বা 1 সপ্তাহ ক্লাস করার পর দেখবে বিষয়টা তোমার ইজি মনে হচ্ছে। এর কারণ হচ্ছে একই বিষয় বারবার তোমাকে ব্যবহার করতে হচ্ছে, এই জন্য এই বিষয়টা খুব ইজি হয়ে যায়। সো আমরা এখন ফ্লো চার্ট অঙ্কন করবো। দেখো তো ফ্লো চার্ট অঙ্কন করার জন্য আমাদের শুরুতেই কি করতে হয়, স্টার্ট করতে হয়। সো আমরা ডিম্বাকৃতির চিহ্ন দিয়ে কি করব, স্টার্ট করব। এখানে বাংলা লেখা হবে, ইংলিশে লেখা হবে, ইংলিশে লিখছি স্টার্ট। স্টার্ট করার পরে আমরা অবশ্যই এখানে একটা ইনপুট নেব, অর্থাৎ ইনপুট কি নেব, সেটা হচ্ছে লাস্টে পদ সংখ্যা যেটা থাকবে ওটা। লাস্টে এখানে কি আছে, এন আছে। সো আমরা ইনপুট হিসেবে এখানে এন এর মান গ্রহণ করব। কিন্তু এখানে কথা হলো ইনপুট হিসেবে এন এর মানটা গ্রহণ করব, সেটা কিসের ভিতরে, একটা বক্স হবে। সেই বক্স হবে কি আকৃতির, সামান্তরিক। সো আমরা এখানে সামান্তরিক আঁকবো একটা। দেখো সামান্তরিক ভিতরে লাগবো আমরা ইনপুট, ইনপুট হিসেবে আমরা এন এর মান গ্রহণ করব। দেন হচ্ছে আমরা ডেফিনেটলি এখানে আমরা চলকের মানটা ধরে নেব। এখন বিষয়টা হচ্ছে, এখানে বিষয়টা আমাদের কাজ করছে, এটা অন্যান্য বইতে কিংবা অন্যান্য টিচাররা হয়তো অন্য ওয়ে শেখায়, বোথ আর কারেক্ট, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি অনেকগুলো বই রিসার্চ করে তারপর মনে হচ্ছে এটাকে আর একটু সহজ করা যায়। সো তোমাদের জন্য একটু সহজ ওয়েই আমি এটাকে করাচ্ছি। সো আশা করি তোমাদের কাছে বিষয়টা খুব ইজি মনে হবে। এখানে আমরা যে চলকের মানটা ধরবো সে মানটা অবশ্যই আয়তক্ষেত্রের উপর রাখবো আমরা। এখানে আমরা আই ধরে নিই, অর্থাৎ পদ সংখ্যাকে আমরা আই ধরে নেব। তুমি ইচ্ছা করলে বি ধরলে হবে, এ ধরলে হবে, অর্থাৎ যে কোনো একটা ইংরেজি লেটার ধরলেই হবে। সো আমরা এখানে আই ধরলাম। আই ইকুয়াল কি ধরবো, প্রথম পদ কি আছে দেখো, প্রথম পদ আছে 3। সো আমরা 3 রাখবো এখানে, আই ইকুয়াল 3। আর শুরুতে সাম এস এম, সাম ইকুয়াল মনে রাখবা, এখানে আমরা এখনো কিছু যোগ করলাম না। শুরুতে আমাদের এই ধারাটার যোগফল শুরুতে কি হবে, 0 হবে। আর গুণ করার ক্ষেত্রে গুণফল অন হয়, সেটা আমরা পরে আসতেছি। আজকে আমরা যেহেতু যোগফল নিয়ে কাজ করতেছি, যোগফল নিয়ে কথা বলি। সো এখানে আমরা এস ইকুয়াল কি ধরবো, 0 ধরবো। এখন কথা হলো এখানে আমরা আরো একটা প্রক্রিয়াকরণ চিহ্ন আঁকবো, কারণ এখানে আমরা অবশ্যই হিসাব নিকাশ করবো। সো আমরা এখানে প্রক্রিয়াকরণ চিহ্নের জন্য একটা আয়তক্ষেত্র এখানে আবার আঁকবো। দেখো আয়তক্ষেত্রটার ভিতরে আমরা যোগফলের সূত্র লাগবে। সূত্রটা কি, সাম ইকুয়াল, একটু ফুল লিখি, এস এম সাম ইকুয়াল সাম প্লাস আই। এখন কথা হলো এটা ছিল যে যখন স্কয়ার থাকবে না তখনকার ক্ষেত্রে এটা হবে, কিন্তু এখন যেহেতু স্কয়ার আছে তার মানে আই কয়বার, পদ সংখ্যা 2 বার এখানে গুণ। সো আমরা এখানে আরেকবার গুণ দিয়ে এখানে স্টার চিহ্ন ইউজ করব, তারপর আই লিখব।
আচ্ছা, এখন এখানে আমরা একটা সংযোগ প্রতীক ইউজ করবো। এটা করলেও হয়, না করলেও হয়, কিন্তু করবো অবশ্যই আমরা। সরি, এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে আই। দেখো আই মানে পদ সংখ্যা বাড়ছে কত করে, আই প্লাস, এখানে আছে 3, এখানে আছে কত 5, তার মানে দুই পদের পার্থক্য, বা 7 আর 5 পার্থক্য কত 2। সো এখানে আমাদের ব্যবধানটা লিখতে হবে আই প্লাস 2। এটাকে আবার আরো দুইটা ওয়ে লেখা যায়, আমি দেখিয়েছি। সেই ওয়ে দুইটা কি দেখো, তোমরা এখানে লেখা আই ইকুয়াল আই প্লাস 2। এটাকে আবার আরো দুইটা ওয়ে কিভাবে দেখো, আই প্লাস ইকুয়াল 2 ভাবে লেখা যায়, আবার লেখা যায় আই প্লাস প্লাস ইকুয়াল। তার মানে এখানে তিনটা ওয়ে এখানে লিখতে পারি, কিন্তু আমাদের এখানে আমি অলওয়েজ এটাকেই ফলো করি। এটাকে ফলো করলে কি হয়, বিষয়টা খুব ইজিলি শেখানো যায়। সো আমরা এটাকে লিখলাম। এবার আমরা এখানে একটা সংযোগ প্রতীক দেব, কারণটা কি সেটা অবশ্যই বুঝতে হবে একটু করলে সামনের দিকে, কেন দিচ্ছি সংযোগ প্রতীকটা। এবং আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের সিদ্ধান্ত প্রতীক রম্বস ব্যবহার করতে হয়। সো আমরা এখানে রম্বস আঁকবো। রম্বসটা কি, আই লেস দ্যান ইকুয়াল এন, আই লেস দ্যান ইকুয়াল এন, অর্থাৎ এর মানে হচ্ছে আই মানে পদ সংখ্যা এন অপেক্ষায় ছোট অথবা এন এর সমান। ধরো সাপোজ এন এর মান লাস্টে কত আছে, ধরো এখানে আছে, ধরো 9 আছে অথবা 11 আছে। তো 11 হইলে এখানে ধরো 11 আছে, এই পদ সংখ্যা যখন যখন তোমার 3 হবে তখনও এই প্রক্রিয়াটা চলমান থাকবে। আবার যখন 5 হবে তখনও এটা সত্য। আবার যখন 7 হবে তখনও সত্য, মানে 7 এর উপর স্কয়ার দিলে যত হয় 7 7 49 আর কি। তারপর হচ্ছে 8 এর উপর স্কয়ার দিলে 8 8 সরি 8 7 এর পর কত 7 9 9 9 81, 81 হলো সত্য। তারপর 81 এর পরে হচ্ছে 11 11 11 গুণ করলে হয় 121। তার মানে যখন 121 হবে পদ সংখ্যা, অর্থাৎ এখানে এন অপেক্ষা ছোট অথবা এন এর সমান, এন এর মান আমি ধরে নিলাম 101 121 সরি, তখনও কিন্তু এটা সত্য। তখনও কি করবে, এখানে সত্য যতক্ষণ হবে ততক্ষণে এই প্রক্রিয়াকরণ হবে, অর্থাৎ ক্যালকুলেশন হবে, এটা চলমান থাকবে। এভাবে লিখবা, এই যে। আর এখানে লিখবা ইয়েস। ইয়েস লিখবো কেন, কারণ যতক্ষণ এটা সত্য হবে, এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। তারপর যখন আমাদের পদ সংখ্যা লাস্টে কত, 11 রূপে স্কয়ার করলে কত হয় 121 হয়। যখন 113 গুণ করলে কত 169 হয়ে যাবে, তখন আর সামনে প্রক্রিয়াকরণ হবে না, তখন আর এই প্রক্রিয়াটা চলবে না। তখন কি করবে, যে ফলাফলটা আসবে লাস্টে সেই ফলাফলটা কি করবে প্রিন্ট করে দেবে। তখন এখানে আমরা লিখবো নো, যখন আর এই শর্তটা মানবে না তখন ফলাফল কি হবে, প্রিন্ট হবে। তার মানে আমরা এখানে কি লিখবো, কার মান প্রিন্ট করবে বলতো সামের মান, যোগফল। অর্থাৎ এখানের এই পদ সংখ্যাগুলো 9 25 7 7 49, তারপর হচ্ছে 81, তারপর হচ্ছে 121, সবগুলো যোগ করার পর যোগফল যা হবে সেই যোগফলটা এখানে প্রিন্ট করবে। সেখানে লিখবো প্রিন্ট সাম। যোগ করার পরে যোগফল হয়ে গেছে, তারপর কি করবো, প্রোগ্রামটা অবশ্যই শেষ করতে হবে। তো শেষ করার জন্য আমাদের ওই শুরুর প্রতীক আর শেষ করার প্রতীক সেম। সো আমরা এখানে একটা ডিম্বাকৃতির প্রতীক ইউজ করব। এখানে লিখবো এন্ড অথবা স্টপ। এ হয়ে গেল তোমার ফ্লো চার্ট। দেখো এবার আমরা মূলত এই ফ্লো চার্টটা হয়তো অন্যান্য বইতে কিংবা অন্যান্য টিচাররা একটু অন্য ভিন্ন ওয়ে শেখাচ্ছে, কিন্তু আমি মনে করি তোমরা যদি এটা ফলো করো তাহলে তোমাদের কাছে বিষয়টা অনেক ইজি মনে হবে। সো এখন এইটার আমরা ব্যাখ্যাটা এখানে দেবো। তো আমরা এটাকে অবশ্যই বাংলায় লিখি তোমাদের সুবিধার্থে। প্রথমে আমরা ধাপ লিখবো, অবশ্যই ধাপ কথাটা উল্লেখ করবো। ধাপ কত 1। দেখো ধাপ 1-এ আমি একটু নাম্বারিং করছি তোমাদের এই ব্যাখ্যাটা দেওয়ার সুবিধার্থে, কিন্তু তোমার পরীক্ষার সময় নাম্বারিং করার দরকার নেই। তাহলে সাপোজ এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর, এটা হচ্ছে 7 নম্বর। 7টা স্টেপ আমাদের এখানে অতিক্রম করতে হয় এটা সমাধান করার জন্য। সো ফার্স্ট অফ অল আমরা কি করছি, স্টার্ট করছি, কিন্তু আমরা এখানে অবশ্যই আমাদের ভাষায় লিখবো প্রোগ্রাম, যেহেতু প্রোগ্রাম শুরু করছি সো আমরা লিখবো প্রোগ্রাম শুরু করি। শুধু স্টার্ট করে এবার লিখলেও হবে। আমি লিখলাম প্রোগ্রাম শুরু করি, প্রোগ্রাম শুরু করি। দেখো ধাপ 1, তারপর ধাপ 2। ধাপ 2 তে আমরা কি লিখবো, দেখো ধাপ 2 তে আমরা কি করছি, ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করছি। সো আমরা লিখবো ইনপুট হিসাবে এন এর মান গ্রহণ করি, ইনপুট হিসেবে এন এর
মান গ্রহণ করি। তারপর ধাপ 3, ধাপ 3 আমরা কি করছি, চলকের মান নিচ্ছি আমরা, চলকের মান i ইকুয়াল 3 এবং যোগফলের মান কত 0। তো আমরা এখানে লিখব চলক কমা যাক y ইকুয়াল কত নিচ্ছি আমরা 3 এবং সাম ইকুয়াল মানে যোগফল সাম ইকুয়াল 0 ধরি। তারপর ধাপ 4, দেখো ধাপ 4-এ কি করছি আমরা, এখানে সামের মান নির্ণয় করছি আর i ইকুয়াল i প্লাস 3 নির্ণয় করব। তো আমরা এখানে লিখবো, ডাইরেক্ট লিখি আমি, সাম ইকুয়াল সাম প্লাস i গুণ i এবং i ইকুয়াল i প্লাস 2 নির্ণয় করি। এই নির্ণয় করার পর আমরা শর্তে যাব। শর্তটা কি, আমরা বারবার নির্ণয় করব। নির্ণয় করার পর কি হবে, যখন এই নির্ণয়করণটা বারবার চলবে যতক্ষণ না পর্যন্ত এই শর্তটাকে ভঙ্গ না করবে। অর্থাৎ এরকমের যোগফল, সাপোজ প্রথমে এটা যোগ করব, তবে এটা যোগ করব, তবে এটা যোগ করব, যোগ করার পর প্রত্যেকবার পদ সংখ্যা এখানে আছে 3 3 হবে, সরি 9 আছে 9 হবে, এখানে আছে 5 এর স্কয়ার মানে হচ্ছে 25, তারপর হচ্ছে 49, তারপর হচ্ছে কত 81, তারপর হচ্ছে কত, তারপর হচ্ছে 121। এই সবগুলো যোগ করার পর যোগফল যেটা হবে ওইটা হওয়ার আগ পর্যন্ত অথবা পদ সংখ্যা এই 11 অতিক্রম করা পর্যন্ত আমরা কি করব, এই কাজটা চলমান রাখবো বা চলমান থাকবে। তারপর যখন পদ সংখ্যা এখানে আছে লাস্টে কত, ধরো সাপোজ 11, এর মানে আমি 11 ধরলাম, 11 কে অতিক্রম করে 13 হয়ে গেছে, অর্থাৎ 169 হয়ে গেছে। তখন আর যখন 169 হয়ে যাবে, অর্থাৎ 11 করে গুণ করলে হয় কত 121, যখন 13 বা 169 হয়ে যাবে 13 স্কয়ার অথবা, তখন আর এই প্রক্রিয়াকরণ হবে না, চলমান থাকবে না। তখন কি হবে, তখন যখন এই শর্তটা ভঙ্গ করবে তখন কি হবে, তখন সে ফলাফল প্রিন্ট করে দেবে। অর্থাৎ এখানে আমরা লিখবো ইজ অথবা ইফ লিখতে পারো, ইজ এখানে দিলাম। তো এখানে আমরা লিখবো কি, ধাপটা ভাবে লিখবো আমরা, ধাপ 5, ধাপ 5 এ কি লিখবো আমরা, যদি লিখলাম, যদি i লেস দ্যান ইকুয়াল n হয়, মানে যদি এই শর্তটা সত্য হয় বা এই শর্তটা মানে, তাহলে আমরা কি করব, ধাপ 4 এ যাব। হয় তবে ধাপ 4 নং এ গমন করি, অন্যথায় কি করবো আমরা, অন্যথায় আমরা 6 নং ধাপে চলে যাব। অন্যথায় 6 নং ধাপে যাই। তো অবশ্যই একসময় আমাদের কি হবে, পরীক্ষাটা চলতে এক সময় যখন এই শর্তটা ভঙ্গ করবে তখন আমরা কি করব, 6 নং ধাপে চলে যাব। তারপর 6 নং ধাপে আমরা কি করছি, প্রিন্ট সাম, এখানে আমরা অলওয়েজ লিখবো ফলাফল প্রিন্ট করি, তাহলে সবগুলোর ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে লেখাটা। সো আমরা এখানে লিখবো ধাপ 6, ধাপ 6 লিখবো ফলাফল প্রিন্ট করি। তারপর আমরা কি করবো, প্রোগ্রামটা শেষ করছি। সো আমরা লিখবো ধাপ 7 লিখবো প্রোগ্রাম শেষ করি। প্রোগ্রাম শেষ করি। দেখো আমরা অলরেডি দুটি, অর্থাৎ ফ্লোচার্ট এবং অ্যালগরিদম শিখলাম। এবার আমরা ডেফিনেটলি সি প্রোগ্রামটা দেখবো। অবশ্যই সি প্রোগ্রামটা তোমরা যারা আগের ক্লাস করেছো তোমাদের কাছে অবশ্যই ইজি মনে হবে। তোমরা যারা আগের ক্লাসটি করো নাই অবশ্যই আমি রিকোয়েস্ট করবো ডেফিনেটলি আগের ক্লাসটি করে আসো। দেখো সি প্রোগ্রাম করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট অফ অল একটি হেডার ফাইল সংযুক্ত করতে হয়। সো হেডার ফাইলটা আমরা সংযুক্ত করবো অবশ্যই হ্যাশ ইনক্লুড দিয়ে। সো আমরা এখানে লিখবো হ্যাশ includes অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখব stdio.h, অর্থাৎ এখানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার ফাইল। তারপর আমরা এখানে মেইন ফাংশনটা লিখবো। অবশ্যই এগুলো কিন্তু আগেরটার ক্ষেত্রে সেম ছিল, একই জিনিস ছিল। এটা এজন্য ইজি হয়
কারণ একই বিষয় বারবার তোমাকে ইউজ করতে হয়, কিছু সামান্য বিষয় তোমার এক্সচেঞ্জ অর্থাৎ চেঞ্জ করতে হয়। তারপর আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেবো, তাহলে আইএনটি ইন্টিজার হিসেবে আমরা এখানে আই ইকুয়াল নেব, আই নেব শুধু, তারপর হচ্ছে এন এর মানটা নেব এন, তারপর হচ্ছে সাম ইকুয়াল এসইউএম, সাম ইকুয়াল আমরা জিরো ধরছি, জিরো নেব। এবার আমরা একটি লাইব্রেরি ফাংশন অর্থাৎ প্রিন্টএফ এটা ইউজ করব আমরা। দেখো প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ, এখানে এভাবে লেখলো হয় এন্টার দ্য ভ্যালু অফ এন, এভাবে লেখলো হয়, বইতে এরকম লেখছে, কিন্তু আমি মনে করি লেখার দরকার হয় না, কারণ আমি এটা প্র্যাকটিক্যালি কোডিং করে দেখেছি যে না, তার কোনো সমস্যা নাই, এটা আমাকে প্রোগ্রাম রান করে। সো যেহেতু প্রোগ্রাম রান করে, আমার মেইন হচ্ছে প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি মোবাইলের মাধ্যমে কোডিং করে বা ল্যাপটপের মাধ্যমে দেখতেছি, এখানে শুধু এন লেখলে হয়ে যায়। সো যেহেতু আমাদের এন লেখলে হয়ে যায়, সো আমি বাড়তি কিছু লেখার তো দরকার নেই, এখানে শুধু এন লিখবা, কিন্তু এনটাকে এভাবে ইনভার্ট কমা দিয়ে আটকাতে হবে। এবং এখানে একটা সেমিকোলন অবশ্যই দিতে হবে, সেমিকোলন না দিলে কিন্তু প্রোগ্রাম রান করবে না, এরর লেখা হবে। দেন হচ্ছে আমরা স্ক্যান, এই লেখাটা আমি দেওয়ার পরে কি করবে, কম্পিউটার স্ক্যান করবে, সেটা আমার ভাষা বোঝে না, সো সেখানে স্ক্যান হবে SCN, স্ক্যান এফ। এখানে এই মানটা অবশ্যই পূর্ণ সংখ্যা আকারে, অর্থাৎ এখানে একটা ফরম্যাট স্পেসিফায়ার, অনেকগুলোই আছে, FD, %F, %D, %X, ক্যাপিটাল X, তারপর হচ্ছে %O, অক্টাল। সো আমরা এখানে পার্সেন্টেজ পূর্ণ সংখ্যার জন্য আমরা যদি এখানে ইন্টিজার লিখছি, পূর্ণ সংখ্যার জন্য আমরা %D এই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করব। পার্সেন্টেজ আমরা কি দেব, D, এখানে আমরা ইনভার্টেড করে অবশ্যই রাখবো, তারপর এখানে একটা কমা দেব, তারপর আমরা এই পূর্ণ সংখ্যাটা কার মান, n এর মান, সো আমরা এখানে লিখবো and n লিখবো, তারপর এখানে একটা আমি সেমিকোলন দিলাম। এরপরে আমরা অবশ্যই এখানে লুপ ইউজ করব। দেখো এই ধারার ক্ষেত্রে আমরা তিনটা লুপ ব্যবহার করি, একটা হচ্ছে ফর লুপ, একটা হচ্ছে ডু হোয়াইল লুপ, আর একটা হচ্ছে হোয়াইল লুপ। তো যদি কোশ্চেনে কোনো লুপ উল্লেখ করা না থাকে, তাহলে তোমরা ডেফিনেটলি ফর লুপ ইউজ করবে, আর যদি অনেক ক্ষেত্রে লুপ উল্লেখ করা থাকে, তাহলে সেক্ষেত্রে ওই লুপ ইউজ করতে হবে। তবে আজকে ক্লাসে শুধু ফর লুপ নিয়ে কাজ করতেছি, দেন নেক্সট ক্লাসে অবশ্যই ফর লুপ থেকে ডু হোয়াইল লুপ থেকে হোয়াইল লুপ কিভাবে কনভার্ট করতে হয় সেটা শেখাবো ইনশাআল্লাহ। সো এখানে আমরা লুপ ইউজ করব, সেটা হচ্ছে ফর লুপ ডেফিনেটলি। সো আমি এখানে ফর লিখবো, ফর লেখার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ডেফিনেটলি ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা এই যে i ইকুয়াল 10 কত 3, সো আমরা লিখবো i ইকুয়াল, এটা হচ্ছে মূলত ইনিশিয়ালাইজেশন, এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা ইনিশিয়ালাইজেশন। i ইকুয়াল 3 এটা হচ্ছে কি ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ i এর মান প্রাথমিক অবস্থা কত থাকে, প্রথম অবস্থা কত 3, প্রথম পদ সংখ্যা আর কি। তারপর এখানে একটা সেমিকোলন দেব, তারপর আমরা এখানে কন্ডিশন ইউজ করতে হবে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে i লেস দ্যান ইকুয়াল n, সো আমরা এখানে কন্ডিশনটা ইউজ করব i লেস দ্যান ইকুয়াল n, তারপর হচ্ছে এখানে সেমিকোলন দেব। এবার আমাদের কি করতে হবে, কাউন্টার ডিক্লারেশন। কাউন্টার ডিক্লারেশন কি, কাউন্টার ডিক্লারেশন হচ্ছে মূলত সেটা কোনটা, এইটা, এই দেখো প্রত্যেকবার আমার যে কাউন্টার ডিক্লারেশন করছে, প্রত্যেকবার পদ সংখ্যা কত করে বাড়বে সেটা আমি কাউন্টার ডিক্লারেশন দেখে বুঝতে পারবো। অর্থাৎ i এর মান বাড়ছে কত করে, i+2, তার মানে i এর মান আমি এই জাস্ট এটা দেখে আমি ধারাটা নির্ণয় করতে পারবো, এই যে কাউন্টার ডিক্লারেশন দেখে। আমাকে যদি বলে দেয় যে এখানে i ইকুয়াল দেওয়া আছে i+3, তার মানে আমি বুঝতে পারবো এখানে i ইকুয়াল আর দেওয়া, সাপোজ দেওয়া আছে, ধরো আর দেওয়া আছে কি, ধরো i ইকুয়াল এরকম যদি দেওয়া থাকে i ইকুয়াল 3, i ইকুয়াল i+3, তাহলে আমি বুঝতে ধারাটা কি। তাহলে প্রথম হবে 3, তারপর হবে 6, তারপর হবে 9, তারপর হবে 12, অর্থাৎ 3 করে বাড়বে। সো আমরা এই কাউন্টার ডিক্লারেশনের প্রতীক দেখে আমরা অবশ্যই বুঝতে পারবো যে ধারাটা কোন টাইপের ধারা, বা ধারাটার পদ সংখ্যা কিরকম হবে, বা ধারাটি কিরকম হবে। সো আমরা এখানে কাউন্টার ডিক্লারেশন কি ইউজ করব, যে এটা i ইকুয়াল i+2, কিন্তু মনে রাখবা এই লুপের ক্ষেত্রে আমরা এখানে কোনো সেমিকোলন ইউজ করব না। দেন হচ্ছে আমাদের সূত্র লিখতে হবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবে, তারপর লিখবে সাম, SUM, সাম ইকুয়াল, সামের সূত্র হচ্ছে সাম প্লাস i, কিন্তু হচ্ছে যেহেতু এটা স্কয়ার আছে, সো এখানে হবে গুণ দিয়ে আর একটা i হবে, এখানে সেমিকোলন হবে। দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট, আমরা এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমাদের এই সামের মানটা, অর্থাৎ এই সামের মান যা হবে সেই মানটা কি করতে হবে, প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্টএফ
প্রিন্টএফ মূলত একটা ইনপুট এবং আউটপুট ফাংশন রাখবা। তো প্রিন্টএফ ফাংশনটাকে ব্যবহার করতে হবে print প্রিন্ট এফ। এখানে রাখবো আমরা এই যে মানটা প্রিন্ট হবে অবশ্যই পূর্ণ সংখ্যা আকারে হবে। সো এখানে একটা আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি আকারে প্রিন্ট হবে। মানটা কি আকারে প্রিন্ট হবে? পার্সেন্টেজ ডি, তার মানে কি পূর্ণ সংখ্যা আকারে। এই পার্সেন্টেজ ডি দ্বারা বুঝতে পারছি কি আমরা, এই মানটা হবে মূলত পূর্ণ সংখ্যা আকারে প্রিন্ট হবে। আর যদি পার্সেন্টেজ এফ দিতাম তাহলে ভগ্নাংশ আকারে। সো এখানে মানটা আমি বুঝতে পারলাম যে পার্সেন্টেজ ডি আকারে, যেহেতু এখানে লিখছি পার্সেন্টেজ ডি আকারে, সেহেতু প্রিন্ট হবে পার্সেন্টেজ ডি আকারে, অর্থাৎ পূর্ণ সংখ্যা আকারে পার্সেন্টেজ ডি লিখবো। এবার এখানে কমা দেবো এবং কার মান প্রিন্ট করবে? এখানে অবশ্যই সামের মান প্রিন্ট করতে হবে। সো এখানে আমরা কি লিখবো? সাম। এখানে অবশ্যই কমা হবে কিন্তু, আবার সাম লিখবো। কোন জায়গায় একটু ভুল হলে কিন্তু প্রোগ্রাম রান করবে না, মাথায় রাখবা। এখানে যদি সাপোজ আমি এন্ট্রি করলাম না, এখানে সেমিকোলন দিলাম না, তাহলে কিন্তু প্রোগ্রাম রান করবে না। দেন আমরা রিটার্ন লিখবো অথবা গেস লিখবো। সো আমি এখানে রিটার্ন লিখছি, RETURN রিটার্ন। এখানে 0 হবে, অনেকে 0 লিখে ফার্স্ট ব্র্যাকেট দেয়, নো, ইটস রং, শুধু 0 হবে। তারপর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। সো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি, আবার দেখাবো অন্য ক্লাসে। আমরা মূলত নেক্সট ক্লাসে ডেফিনেটলি অর্থাৎ অষ্টম ক্লাসে আমরা এই যে সি প্রোগ্রামিং এর ফর লুপ এখানে লিখলাম, এটা মূলত ফর লুপ। সো এই ফর লুপ থেকে আমরা কিভাবে ডু ওয়াইল লুপ এবং ওয়াইল লুপ কনভার্ট করতে হয় বা লিখতে হয় বা প্রোগ্রাম কোড করতে হয়, সেটা আমরা শিখবো ইনশাআল্লাহ। সো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।